গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে আমি যাব ওকে দেখতে। এরপর ঝাঁপি চলে যাবে, তখনই একজন নার্স চলে আসে। এরপর এসে বলছে আপনি কোথায় যাচ্ছেন। এরপর ঝাঁপি বলছে আমি দেখতে যাব। এরপর নার্স বলছে না, আপনি কোথাও যেতে পারবেন না, ওখানে কাউকে অ্যালাউ করা হয় না। এই কথা বলে নার্সও চলে যায়। এদিকে দেখা যাবে নার্স ভেতরে গিয়ে তো অবাক হয়ে যায়, কারণ ইনকা বসে আছে, যেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় নার্স। ওইদিকে দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে আমি ওই মেয়েকে একটুও বিশ্বাস করি না, ওই মেয়ে আবারও নাটক করছে। এরপর দীপ বলছে তোর না সবকিছুতেই বাড়াবাড়ি। এরপর ঝাঁপি বলছে আমার সবকিছুতে বাড়াবাড়ি না, এই মেয়ে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে এতগুলো ঘুমের ওষুধ খেতে গেল। আমার মনে হচ্ছে এই মেয়ে আবারও নাটক করছে। এরপর দীপ বলছে তুই সবকিছুতে একটু বেশি বুঝিস। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ, তুমি একটাবার বোঝার চেষ্টা করো, রনিত আর ইনকা তো দুজনার খুব ভালো বন্ধু। রনিত এত বড় একটা জালিয়াতি করলো আর ও কিন্তু লকআপে। আর তুমি দেখো একটাবার, আমরা যখনই চূর্ণির ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে যাব তখনই ইনকাদির কোনো না কোনো সমস্যা হয়ে যায়। আজকে যখন আমরা এই লোকেশনটা ট্রেস করতে যাব বেরোবো, ঠিক তখনই ইনকাদি ঘুমের ওষুধ খেয়ে এভাবে মাথা ঘুরে পড়ে গেল। তার আগেও তো ঠিক ছিল, আমাদের সাথে কথা বললো, তোমার একটাবারের জন্য চিন্তা হচ্ছে না, তুমি এই কথাটা চিন্তা করতে পারছো না। এরপর দীপ বলছে আমি কিছুই বুঝতে পারছি না, তুই কি বলতে চাইছিস। শোন, ইনকা এখন অসুস্থ আছে, ও এখানেই থাক, ও অসুস্থ, ওকে ট্রিটমেন্টের প্রয়োজন আছে, আমি যাই ওকে একবার দেখে আসি। এদিকে দেখা যাবে ইনকা ডক্টরকে বলছে আপনাদের কোনো চাপ নিতে হবে না, শুনুন আপনারা 1 মাসে এই হসপিটাল থেকে যা টাকা ইনকাম করেন আমি তার 5 গুণ আপনাদের দেব। শুধু আপনাদের আমার একটা কাজ করে দিতে হবে, আমি ঠিক যেমন যেমন বলবো আপনাদের ঠিক তেমনটাই করতে হবে, আর সবাইকে তেমনটাই বলতে হবে। আপনারা একবার ভেবে দেখুন, এতগুলো টাকার ব্যাপার। এই কথাই বলছে ডক্টরদের। এরপর ডক্টররা ইনকার কথায় রাজি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে না, তুমি কোথাও যেতে পারবে না। এরপর দীপ বলছে শোন, ছেলে মানুষই করিস না, এভাবে ইনকার অসুস্থ হয়ে পড়ে আছে আর আমি যাব না। শোন, ও কিন্তু আজকে আমাদের বাড়িতে আমার জন্যই পড়ে আছে। এরপর ঝাঁপি বলছে তোমার জন্য পড়ে আছে মানে, ওকে কে পড়ে থাকতে বলেছে, তুমি পড়ে থাকতে বলেছো। এরপর দীপ বলছে না, আমি পড়ে থাকতে বলিনি, কিন্তু ও তো আমাদের বাড়িতেই আছে, এখন ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা ওর বাবা মাকে কি জবাব দেবো বলতো। আচ্ছা তুই থাক, আমি ওকে গিয়ে দেখে আসি, তুই বস এখানে। এদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে বলতে থাকে এই মেয়েকে একদম বিশ্বাস নেই, আমার মনে হচ্ছে এই মেয়ে নাটক করছে, কিন্তু এই মেয়ের নাটকটা আমি কি করে ধরবো। ওইদিকে দীপ কেবিনে যাবে, তখন ডক্টরের সাথে দেখা হয় দীপের। এরপর ডক্টরকে বলছে আচ্ছা কেমন আছে ইনকা। এরপর ডক্টর বলছে আউট অফ ডেঞ্জার, এখন ও খুব ভালো আছে, কিন্তু ওকে খুব চোখে চোখে রাখতে হবে, আপনাদের বাড়িতে নিয়ে গেলে ওকে খুব দেখে শুনে রাখবেন, কারণ একবার সুইসাইড অ্যাটেম্প করেছে, বারবার কিন্তু ও সুইসাইড করতে চাইবে, তাই ওকে ভালো রাখবে, ও যেন সবসময় হাসি খুশি থাকে, ও যেন কোনো খারাপ কিছু করতে না পারে, ওকে একটু চোখে চোখে দেখে রাখবেন আপনারা। আর আপনি গিয়ে দেখে আসুন, ওর সাথে কথা বলে আসুন। এই কথা বলে চলে যায় ডক্টর। এরপর দীপ বলছে দেখলি তো ডক্টর বললো। এরপর ঝাঁপি বলছে আমার ওর কিছুই ভালো লাগছে না, সবকিছুই আমার কেমন যেন নাটক মনে হচ্ছে, তোমাকে আমি একা যেতে দেবো না, ওই রাক্ষসীটার কাছে আমি যাব। এরপর দীপ বলছে শোন, তোর এভাবে ছটফট করা দেখে কিন্তু আমার খুব রাগ উঠছে, তুই এমনিতে অসুস্থ, তুই ওখানে বস চুপটি করে আর জল খা। এই কথা বলে দীপ চলে যায়। এদিকে ঝাঁপি বলছে না না, আমি ওই মেয়েকে বিশ্বাস করি না, আর তোমাকে তো ওই মেয়ের কাছে কিছুতেই যেতে দেবো না, আর আমি যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকি তাহলে আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাকে ওর চক্র থেকে বের করে আনবো, ও বড় একটা চক্র সাজাচ্ছে তোমাকে বশ করার। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা শুয়ে আছে বেডে। এরপর দীপ কি ইনকাকে বলছে এখন কেমন ফিল করছো। এরপর ইনকা বলছে ভালো আছি। এরপর দীপ বলছে কেন এটা করতে গেলে। ইনকা বলছে আমি এটা মেনে নিতে পারছি না, ঝাঁপি তোমার বেবি ক্যারি করছে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না, এই কারণে আমি এটা করেছি। বলো তো আমি সরকার বাড়িতে কেন আছি, শুধুমাত্র তোমার জন্য তো। এই কথা বলতেই দীপ বলছে আমার জন্য, আমি কি তোমাকে থাকতে বলেছি। এরপর ইনকা বলছে আমি তো তোমাকে ভালোবাসি। এরপর দীপ বলছে এখন তুমি সুস্থ আছো, তুমি থাকো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এরপর ইনকা বলছে তুমি কোথাও যাবে না দীপ, তুমি আমার পাশে থাকবে। এরপর দীপ বলছে কেন। এরপর ইনকা বলছে কেন মানে, তোমার কি কোনো অধিকার নেই, তোমার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই, আমি তোমার জন্য আজকে এত বড় একটা কিছু করলাম আর তুমি চলে যাচ্ছ আমার কাছে না থেকে, এভাবে বেরিয়ে যাচ্ছ, তোমার জন্যই তো সুইসাইড করতে গেলাম। তখনই ঝাঁপি চলে আসে। ঝাঁপি এসে বলছে কেন করলে এটা, তুমি কেন ওর জন্য সুইসাইড করতে যাবে বলো তো। এরপর দীপ বলছে ঝাঁপি তুই এখানে চলে এসেছিস। এরপর ঝাঁপি বলছে তুমি চুপ করো, আমি কথা বলছি তো, তুমি যে খুব ভালো এই নাটক জানো সেটা আমি খুব ভালো করে জানি ইনকাদি, আর তুমি যে এখন নাটক করছো, ওকে আটকে রাখার চেষ্টা করছো, সেটাও আমি খুব ভালো করেই জানি। চূর্ণিকে খুঁজতে যাব ভেবে তুমি এই নাটকটা করেছো তাই না, তবে শুনে রাখো তোমার কোনো নাটকেই আর কাজই দেবে না। আর আমার স্বামীকে তুমি এভাবে ফাঁসাতে চাইছো তো, তুমি কিছুতেই পারবে না, আমার স্বামীকে তুমি কিছুতেই ফাঁসাতে পারবে না, ও কিন্তু আইনগত এখনও আমার হাজবেন্ড, তাই আমি আমার হাজবেন্ডকে এভাবে তোমার
তোমার জালে কিছুতেই ভেসে যেতে দেবো না। আমি ওকে তো এখান থেকে নিয়ে যাব। আর শোনো, তোমাকেও আমি দেখে নেব, তোমার ব্যাপারটা আমি পরে দেখবো। আগে চূর্ণিকে নিয়ে আসি, চূর্ণিকে বাড়িতে নিয়ে এসে তারপর তোমার ব্যাপারটা দেখছি। কথা বলে দীপকে বলছে তুমি এখন আমার সাথে যাবে চূর্ণিকে খুঁজতে। কথা বলে দীপকে টেনে টেনে সেখান থেকে নিয়ে চলে যায় ঝাঁপি। এইদিকে ইনকা উঠে বসে, এরপর বলছে না, কিছুই করতে পারলাম না। আমি এতবার করে এত কিছু বুঝিয়ে আমি দীপকে আমার জালে ফাঁসিয়েই ফেলেছিলাম, কিন্তু শেষমেশ ঝাঁপি এসে সবটা গড়বড় করে দিল। কিন্তু ঝাঁপি, তুমি তো চূর্ণিকে খুঁজে পাবে না। এই কথা বলছে ইনকা। ওইদিকে দেখা যাবে অজয় চলে এসেছে হসপিটালের পর। অজয় এসে বলছে আমি থানায় গিয়েছিলাম, কিন্তু ওরা নাম্বারটা ট্র্যাক করার কিছুই বললো না, ট্র্যাক করবে না, ওরা কোনো চেষ্টাই করলো না, আমাকে তাড়িয়ে দিল। এরপর ঝাঁপি বলছে আমার মনে হচ্ছে তোর একা যাওয়া ঠিক হয়নি, এখন আমাদের সবাইকে যেতে হবে। ওই 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 শয়তানগুলো ইনকার লোক, ইনকা সবাইকে টাকা খাইয়ে হাত করে রেখেছে। শোনো, আমরা সবাই যাব এখন থানায়। এই কথা বলে সবাই মিলে চলে যায় থানা। এরপর থানার ম্যাডাম দেখে বলছে আপনারা আবার কেন এসেছেন? আমি তো বলে দিয়েছি যে আমরা কোনো নাম্বার ট্যাগ করতে পারবো না। এরপর দীপ রেগে যায়, রেগে গিয়ে বলছে আপনি কেন ট্যাগ করবেন না? এরপর ঝাঁপি বলছে শুনুন, আপনারা আইনের লোক হয়েও কেন আপনারা আইনের কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলুন তো? আমাদের বাড়ির মেয়েটা নিখোঁজ হয়ে আছে, আপনাদের বলা হচ্ছে নাম্বার ট্র্যাক করার জন্য, কিন্তু আপনারা কেন করছেন না? এরপর সেই ম্যাডাম বলছে শুনুন, আপনাদের তো বলেছি আমরা কোনো নাম্বার ট্র্যাক করব না, আর আমরা আমাদের আইনের মতোই চলছি। কিন্তু এরপর অজয় রেগে যায়। অজয় রেগে গিয়ে বলছে আপনি নাম্বার ট্র্যাক করবেন না তো? আমাদের কথা শুনবেন না তো? আমাদের বোনকে খুঁজতে সাহায্য করবেন না তো? আপনার থানাটা আমরা ঘেরাও করব, এক্ষুনি ঘেরাও করব আপনার থানা। আর আপনার চাকরি কি করে থাকে সেটাও আমি দেখে নেব, আপনার চাকরিটাও চলে যাবে যদি আমরা মিডিয়াতে গিয়ে বলি। এরপর দীপ বলছে অজয় তুই কি বলছিস কি? তুই একটু চুপ কর না, আমরা কথা বলছি তো। এরপর অজয় বলছে না দাদা ভাই, আমাকে আর আটকাস না, আমি তো দেখছি তুই আর ঝাঁপি কতটা চাইছিস চুন্নিকে খুঁজে বের করার, কতটা চেষ্টা করছিস, কিন্তু ওনারা পুলিশ হয়েও কিচ্ছু চেষ্টা করছে না। আমি এক্ষুনি থানাটা ঘেরাও করব। এই কথা বলতে সেই অফিসারটা বলছে আপনাদের এত বড় সাহস, থানায় এসে আমাদেরই হুমকি দিচ্ছেন, এই ওকে লকআপে ভরো। এই কথা বলতে এই দুজন পুলিশ এসে অজয়কে ধরে। এরপর দীপ বলছে অজয় কি করছিস কি? এরপর অজয় বলছে তুই চুপ কর দাদা ভাই, আমাকে বলতে দে। এরপর ঝাঁপি গিয়ে বলছে শোন অজয়, এখন যদি তোকে অ্যারেস্ট করে লকআপে রাখে, তখন আমরা চূর্ণিকেই খুঁজবো না, তোকে লকআপ থেকে বের করবো, তুই বুঝতে পারছিস? তুই চুপ করে থাক, আমাদের এখন চূর্ণিকে খুঁজে বের করতে হবে, তারপর এদের কি করা হয় তখন ভাবা যাবে, এখন এসব নিয়ে আর কিছু বলিস না। এই কথা বলতেই দীপ গিয়ে সে পুলিশ অফিসার ম্যাডামের কাছে গিয়ে বলছে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ওর হয়ে, আপনি প্লিজ ওকে ছেড়ে দিন। এরপর অজয়কে ছেড়ে দেওয়া হয়। এরপর ম্যাডাম বলছে আপনাদের এই ব্যবহারের জন্য আপনাদের অনেক পস্তাতে হবে, আপনারা বিপদে পড়তে পারেন কিন্তু। এই কথাই বলছে সেই ম্যাডাম। এরপর ঝাঁপিয়ে এসে বলছে শুনুন, আপনাদেরকে তো আমি দেখেই নেব, আপনারা সুকুমার বাবুর কথা মতোই কাজ করছেন। সুকুমার বাবু যে কাজটা করেছে সেই কারণে কিন্তু উনি সাসপেন্ড হয়েছে, আর আপনারাও ঠিক একই ভুল করছে। আগে আমরা চূর্ণিকে খুঁজে বের করি, চূর্ণিকে বের করে এনে তারপর আপনাদের ব্যাপারটা আমি বুঝবো। আপনাদের চাকরি নিয়েও টানাটানি পড়বে সেটা আমি আপনাকে বলে গেলাম, আপনার চাকরিও আমি শেষ করে দেব, এটা আপনি মাথায় রাখবেন। চল অজয়। একথা বলেই দীপকে আর অজয়কে নিয়ে বেরিয়ে যায় ঝাঁপি। এদিকে দেখা যাবে ওরা বেরোতে এরপর বলছে ওদের এত তেজ, আমাকে থ্রেট করে গেল, দেখবো ওদের মেয়ে কি করে খুঁজে বের করে ওরা। একথা বলেই ফোনটা বের করে ইনকাকে ফোন করে সে অফিসার। ইনকাকে ফোন করে বলছে ম্যাডাম কাজ হয়ে গেছে আপনার কথা মতো। এরপর ইনকা বলছে গুড। আর কি কিছু বলেছে? এরপর বলল ঝাঁপি সরকার তো আমাকে অনেক কথাই শুনিয়ে গেল। এরপর ইনকা বলছে অনেক ভালো কিছু পেতে গেলে তো দু চার কথা শুনতেই হয়, তাই না? ভালোই হয়েছে আপনাকে যা বলেছি আপনি ঠিকঠাক ভাবে কাজটা করেছেন, শুনে খুব খুশি হলাম। এই কথা বলে ফোনটা রেখে দেন। এরপর ইনকা বলছে আমিও দেখবো ঝাঁপি তুমি কি করে ওই চুন্ডিকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। এ কথাই বলছি ইনকা। ওইদিকে দেখা যাবে থানা থেকে বেরিয়ে যাচ্ছে অজয়, দীপ আর ঝাঁপি। অজয় ঝাঁপিকে বলছে এখন কি করে চুন্ডিকে আমরা খুঁজে বের করবো বলতো? এরপর ঝাঁপি বলছে আমিও কিছু বুঝতে পারছি না। তখনই একজন কনস্টেবল বেরিয়ে এসে বলছে দাঁড়ান আপনাদের সাথে আমার কিছু কথা আছে। শুনুন, আপনারা তো একটা হেল্প চাইতে এসেছিলেন, আমি আপনাদের হেল্প করব। আপনারা একটা নাম্বার ট্র্যাক করার চেষ্টা করেছিলেন না, আমি আপনাদের হেল্প করব। এরপর ঝাঁপি বলছে আপনি কেন আমাদের হেল্প করবেন মশাই? এরপর সে কনস্টেবল বলছে আপনারা কাল যখন নাম্বারটা ট্র্যাক করার জন্য দিয়ে গিয়েছিলেন, আমি চুপি চুপি সেই নাম্বারটা নিয়ে আমার একজন খুব কাছের বন্ধুকে দিয়েছিলাম, সে ট্র্যাক করেছে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে আপনি কেন আমাদের হেল্প করবেন বলুন তো? আমার তো মনে হচ্ছে আপনি আমাদের গতিপথ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ইচ্ছে করে। এরপর অজয় বলছে দেখুন মশাই আপনার কোনো হেল্প টেল্প আমাদের লাগবে না। এরপর দীপ বলছে দাঁড়া না, উনি কি বলছে আমি একবার শুনি। এরপর ঝাঁপি বলছে আচ্ছা ঠিক আছে আপনি বলুন। এরপর সেই লোকটা বলছে শুনুন দিদি, আমারও না একটা বোন আছে, এখন আমার বোন যদি এবার বিপদে পড়ে আমি কি দাদা হয়ে তাকে উদ্ধার করতে যাব না? ঠিক তেমনই শুনুন, আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি, সেই নাম্বারটা আমরা ট্র্যাক করেছি, সেই নাম্বারটার লোকেশন দেখাচ্ছে কলকাতা, আর সে একজন সরকারি কেরানি।
তার নাম ভ্রমর বিশ্বাস। আপনারা কলকাতা গেলে ওনাকে খুঁজে বের করতে পারবেন। এই কথা বলতেই ঝাঁপি বলছে, তার মানে কলকাতা, আমাদের এখন কলকাতা যেতে হবে। এরপর সেই কনস্টেবল বলছে, দেখুন দিদি, আমি আপনাদের নিজের লোক মনে করে আমি কথাটা বললাম। আপনারা হেল্প চাইতে এসেছেন, আমরা আইনের লোক, তাই আমাদের হেল্প করাটা আমাদের কর্তব্য। কিন্তু ম্যাডাম যেটা করেছে একদমই ঠিক করেনি, তাই আমি নিজে থেকেই আপনাদের হেল্প করলাম। এই কথা বলতেই দীপ বলছে, থ্যাংক ইউ আপনাকে। এই কথা বলে পরের দিন সকালবেলা সবাই কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর কলকাতা চলে যায় দীপ, ঝাঁপি আর অজয়। কলকাতা গিয়ে ভ্রমর বিশ্বাসের অফিসে যায় দীপ, ঝাঁপি আর অজয়। এরপর দারোয়ান আটকে দেয়। এরপর অজয় বলছে, ঠিক আছে ঝাঁপি, তোরা দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। এই কথা বলে অজয় চলে যায়, কিন্তু ভেতরে গিয়ে কাউকে পায় না। এরপর ঝাঁপিকে আর দীপকে বলছে, কাউকে পাইনি আমি ভেতরে। এরপর ঝাঁপি বলছে, আচ্ছা ওই যে ওখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, ওই চায়ের দোকানে গিয়ে আমরা একটু খোঁজখবর নেই। কথা বলতেই দেখা যাবে অজয় আর দীপ বলছে, ঠিক আছে চল। এরপর ঝাঁপি, দীপ, অজয় সেখানে চলে যায় চায়ের দোকানে। চায়ের দোকানে অনেক লোকজন দেখতে পেয়ে বলছে, আচ্ছা ভ্রমর বিশ্বাস উনি কখন আসবে। এই কথা বলতেই দেখা যাবে ভ্রমর বিশ্বাস সেখানে চা খাচ্ছিল। এরপর তার সাথে লোকজনদের বলছে, দেখলেন তো, একটু চা খেতে বসেছি তাও শান্তি নেই, তাও আমাকে খুঁজতে এখানে চলে এসেছে। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি শুনে নেয় কথাটা। এরপর মনে মনে বলতে থাকে, তার মানে ইনি ভ্রমর বিশ্বাস, তাহলে পেয়েছি ওনাকে। এই কথা বলেই ঝাঁপি চলে যায় ভ্রমর বিশ্বাসের সামনে। এরপর বলছে, হ্যাঁ বলুন। এরপর ঝাঁপি বলছে, আপনার সাথে কিছু কথা আছে। এরপর ভ্রমর বিশ্বাস বলছে, না এখন বিরতির টাইম চলছে, এখন আর কোনো কথা বলবো না, বিরতির টাইম শেষ হয়ে গেলে আপনারা আসবেন। এই কথা বলতেই ঝাঁপি বলছে, আমাকে যে এক্ষুনি আপনার সাথে কথা বলতে হবে, আপনাকে আমার এক্ষুনি দরকার। এই কথা বলতেই দেখা যাবে ভ্রমর বিশ্বাস বলছে, হ্যাঁ বলুন, কারা আপনারা। এরপর ঝাঁপি বলছে, আপনাকে যা যা প্রশ্ন করা হবে ঠিক তার উত্তর দিবেন। কাল রাত 8টার সময় আপনি কোথায় ছিলেন। এই কথা শুনেই দেখা যাবে ভ্রমর বিশ্বাস চমকে যায়, ভয়ে পালাতে থাকে। এরপর পিছন ছুটতে থাকে অজয়, দীপ, ঝাঁপি দৌড়তে থাকবে। তখন ঝাঁপিকে দীপ বলছে, দাঁড়া আসতে। এরপর ঝাঁপির হাতটা ধরে নেয় দীপ ঝাঁপির হাত ধরে দৌড়তে থাকে। ওইদিকে অজয় দৌড়তে থাকে ভ্রমর বিশ্বাসকে ধরার জন্য, কিন্তু কিছুতেই ভ্রমর বিশ্বাসকে ধরতে পারে না। এদিকে দীপ বলছে, অজয় তুই ওই রাস্তা দিয়ে যা, আর ঝাঁপি তুই এখানে দাঁড়া, তুই দৌড়বি না একদম, আমি চূর্ণির ঠিকানা নিয়ে তবেই ফিরবো। এই কথাই বলছে দীপ। এদিকে ঝাঁপিকে দাঁড় করিয়ে রেখে গেছে, কিন্তু ঝাঁপি কিছুতেই দাঁড়িয়ে থাকার মতো মেয়ে নয়। এরপর ও আরেক রাস্তা দিয়ে দৌড়তে থাকে। এরপর ভ্রমর বিশ্বাসের সামনে পড়ে যায় অজয়, অপর পাশ থেকে দীপও চলে আসে, আর অপর পাশ থেকে ঝাঁপিও চলে আসে। চারপাশ থেকে সবাই ঘিরে নেয় ভ্রমর বিশ্বাসকে, যেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় ভ্রমর বিশ্বাস। এরপর দীপ বলছে, তোকে তো ধরেই নিলাম ভ্রমর বিশ্বাস, এভাবে দৌড়নের কি মানে আছে। এরপর ভ্রমর বিশ্বাস বলছে, আমাকে অনেক অত্যাচার করে আমার বউ, আমার বউই পাঠিয়েছে তাই না, জানেন তো ও সবাইকে কান্নাকাটি করে মিথ্যে কথা বলে, আমার উপর জোর জবরদস্তি করে, সেই কারণে আমি মাঝে সাঝে একটু ওই পাড়াতে যাই, আর মাসে 2-1বার যাই। এরপর ঝাঁপি বলছে, 2-1বার যাস, কোথায় যাস। এরপর দীপ বলছে, তোর বউ আমাদের পাঠায়নি, আর আমরা কোনো গোয়েন্দাও না। এরপর সে ভ্রমর বিশ্বাস বলছে, ও তার মানে আপনারা গোয়েন্দা না, শুধু আমার টাইমটা এভাবে নষ্ট করলেন সাত সকালবেলা এসে। এরপর দীপ রেগে যায়, রেগে গিয়ে বলছে, শোন, একটা কথাও বলবি না, তোকে যা যা প্রশ্ন করব ঠিক তার উত্তর দিবি। এরপর সেই ভ্রমর বিশ্বাস বলছে, আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আমাকে একদম হেনস্থা করবেন না, শুনুন তো মশাই। এই কথা বলেই ভ্রমর বিশ্বাস চলে যাবে, ঠিক তখনই ঝাঁপি ভ্রমর বিশ্বাসকে ঠাসি একটা চড় মারে। এরপর বলছে, একদম পালানোর চেষ্টাও করবি না, তোকে যা যা প্রশ্ন করব ঠিক তার উত্তর দিবি, উত্তর না দিয়ে এখান থেকে কোথাও যেতে পারবি না। আমরা গোয়েন্দা না, তবে গোয়েন্দার থেকেও বড় কিছু, আমরা যেদিকে চোখ দেই, আমাদের নজর যেদিকে যায় সেই নজর থেকে আমরা একদম নজর সরাই না। তোকেও আমি বলে রাখছি, আমরা যে জিনিস জিজ্ঞেস করি একবার, সেই উত্তরটা না পেয়ে আমরা কিছুতেই সেখান থেকে যাই না। বল, কালকে রাত্রি 8টা বাজে তুই কোথায় ছিলিস, যেখানে আমার স্বামীকে দাঁড়িয়ে তুই ফোন করেছিলিস, আমার স্বামীর ফোনে ফোন গিয়েছে তোর নাম্বার থেকে, তখন তুই কোথায় গিয়েছিলিস, ওই জায়গাটা কোথায়। এই কথা বলতেই সে লোকটা চুপ করে আছে। এরপর অজয় বলছে, বলছিস না কেন, বল, আমার বোনকে খুঁজতে হবে তো। এরপর দীপ চূর্ণের ছবি দেখিয়ে বলছে, এই মেয়েটাকে চিনিস। এরপর সেই লোকটা বলছে, এই মেয়েকে তো আমি চিনি। এরপর ঝাঁপি বলছে, চিনিস মানে, এই মেয়েকে কোথায় দেখেছিস। এরপর সেই লোকটা মনে করতে থাকে চূর্ণির মুখটা। এরপর বলছে, ওকে তো কোঠাবাড়িতে আমি দেখেছি। একথা শুনেই তো অবাক হয়ে যায় সবাই। এরপর ঝাঁপি বলছে, কোঠাবাড়িতে কোথায় দেখেছিস। এরপর ভ্রমর বিশ্বাস বলছে, ওকে রূপমহলে দেখেছি, যেটা শুনে সবাই চমকে যায়। এরপর অজয় বলছে, তার মানে আমার বোনকে ওরা রূপমহলে বিক্রি করে দিয়েছে, সেটা তো একটা পতিতালয়, তার মানে আমার বোনকে ওখানে বিক্রি করে দিয়েছে, ওরা এতটা নীচ, এতটা
নোংরা। আচ্ছা ঝাঁপি, আমার বোনটা বেঁচে আছে তো? এই কথাই বলছে অজয়। এদিকে দেখা যাবে ভ্রমর বিশ্বাস বলছে আমি সেখানে গিয়েছি, আমি সেখানে গিয়ে সেই মেয়েটাকে দেখেছি, তাই তো আমার মনে পড়লো। আর শুনুন, সেই মেয়েটা আমার ফোন থেকে আপনাদের ফোন করেছিল, যার জন্য আপনারা নাম্বারটা ট্রেস করতে পেরেছেন। এরপর দীপ ঝাঁপিকে বলছে, ঝাঁপি তার মানে ওরা ওখানে বিক্রি করে দিয়েছে চুন্নিকে, এখন ওকে কোথায় পাবো? এরপর ভ্রমর বিশ্বাস বলছে, আচ্ছা ম্যাডাম, আপনাদের সব কথার উত্তর দিয়ে দিয়েছি তো, এবার চলে যায়। এরপর ঝাঁপি বলছে, না কোথাও যাবি না। আমার বাড়ির মেয়ের সাথে কি করেছিস তুই? আমার বোনের সাথে কি করেছিস বল? এ কথা বলতে সেই লোকটা বলছে, না ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। এরপর ঝাঁপি বলছে, কিছু করিসনি? তার মানে ওকে কিভাবে চিনিস তুই? আমাকে সবটা খুলে বল, না হলে কিন্তু তোর খবর আছে। এই কথাই বলছে ঝাঁপি। এরপর সেই লোকটা ভয় পেয়ে যায়। এরপর ভয় পেয়ে গিয়ে সবটাই বলতে থাকে। সেই শ্রুতি নামের মেয়েটা, ওই পতিতালয়ের যেই বড় মাথা, সেই মেয়েটা ধাক্কা মেরে চুন্নিকে ফেলে দিতেই সেন্সলেস হয়ে পড়ে থাকে চুন্নি সেখানে। সে কথাই বলছিল সেই লোকটা। এরপর দীপ তো রেগে যায়, রেগে গিয়ে সেই ভ্রমর বিশ্বাসকে ঠাসিয়ে একটা চর মারে। এরপর অজয় বলছে, তার মানে তুই আমার বোনকে ছুঁয়েছিস? এরপর ভ্রমর বিশ্বাস বলছে, না না, বিশ্বাস করুন, তার আগে ও সেন্সলেস হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে। এরপর সেখান থেকে আমি চলে এসেছি, আর কিছুই বলতে পারবো না। এরপর ঝাঁপি বলছে, শোনো, তার মানে চুন্নিকে এখনো ওখানেই আছে? আচ্ছা চুন্নিকে কোথায় পাবো? এরপর সেই লোকটা বলছে, ওকে কোঠা বাড়িতে পাবেন, ওকে কোঠা বাড়িতে রাখা হয়েছে। এরপর ঝাঁপি সবাইকে বলছে, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। এরপর দেখা যাবে সেই ভ্রমর বিশ্বাস বলছে, না ওখানে গেলে পাবেন না। এরপর অজয় বলছে, হ্যাঁ রে ঝাঁপি, আমার বোনটাকে ওরা বাঁচিয়ে রেখেছে তো? আমার বোনটা বেঁচে আছে তো? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ ও বেঁচে আছে, আমাকে মাঝারা লোক ইশারা করেছে, ও বেঁচে আছে, চল আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এরপর ভ্রমর বিশ্বাস বলছে, শুনুন ম্যাডাম, একটা কথা বলি, আপনারা এই ব্যাপারটা যতটাই সোজা ভাবেন না কেন, অতটাও সোজা না। ওই শ্রুতিদির ওখানে যে মেয়ে একবার যায়, সেই মেয়ে কখনো ওখান থেকে বেরোতে পারে না। আপনি ওনার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই, জানেন তো? ওনার অনেক ক্ষমতা, উনি একবার যে মেয়েকে ওখানে নিয়ে যায়, সেই মেয়েকে কিছুতেই বের হতে দেয় না ওখান থেকে। আর আপনারাও আপনাদের বোনকে ওখান থেকে কিছুতেই বের করতে পারবেন না, সেটা আমি বলে রাখলাম। এই কথা বলতে দেখা যাবে ঝাঁপি বলছে, ঠিক আছে আপনি এবার আসুন, আপনার আর কোনো প্রয়োজন নেই। এরপর সেই লোকটা চলে যায়। এরপর ঝাঁপি বলছে, শোনো, আমরা তিনজন মিলে এই কাজটা করতে পারবো না, তুমি এক্ষুনি বাড়িতে ফোন করো, কাসাইদি, নীলুদা আর বিতানকে আসতে বলো। দীপ বলছে, আমি ফোন করছি। এই কথা বলে ফোন করতে থাকে কাসাই, নীলু আর বিতানকে।